হচ্ছে এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এই কেমিস্ট্রি শব্দটি বা যে ওয়ার্ডটি আছে এটা কোথা থেকে এসেছে এর খুঁটিনাটি বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। যে তাহলে আমরা কি জানলাম যে মধ্যযুগের আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহাঔষধ তৈরি করা যা খেলে মানুষের গড়ায়ু অনেক বেড়ে যাবে। এগুলোতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন। মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসের প্রথম পদ্ধতিগতভাবে রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। তাহলে আমরা কিন্তু এটা জানলাম। আর এই অংশটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে কি বলা হতো, আলকেমি বলা হতো। আর গবেষকদের বলা হতো আলকেমিস্টিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। তাহলে এই লাইনটাও কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি বা কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। আল কেমিস্ট্রিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন, তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি লাভোইসিয়ে, রবার্ট বয়েল আর স্যার ফ্রান্সিস বেকন এবং জর্জ ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। আর অ্যান্টনি লাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। যে সকল তথ্যগুলো আমরা মার্ক করেছি এই তথ্যগুলো পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। আমাদেরকে এক নজরে এগুলো মুখস্থ করতে হবে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তাহলে ডেফিনিশনটা কি জানলাম আমরা, যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর এই তথ্যগুলো পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। এখন আমরা জানবো
যে আমাদের দৈনন্দিন জীবনে যে রসায়নের যে ব্যবহার করে থাকি তার কিছু আমরা ইমপ্লিমেন্ট দেখব, যে আসলে বাস্তবে এগুলো কিভাবে কাজ করে। আমরা এই বিষয়গুলো এখন জানবো। তো এখানে বলতেছে কাঁচা আম টক, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এখানে কিন্তু আমরা রসায়নের একটা বিষয় দেখতে পাই, যে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, আর এই কাঁচা আমে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে সাকসেনিক অ্যাসিড বা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই সকল অ্যাসিড থাকার কারণে কাঁচা আম আমাদের খেলে টক লাগে প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম আমাদের টক লাগে। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো যা আছে রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ গ্লুকোজ যে গ্লুকোজের সংকেত হচ্ছে কি C6H12O6 ও ফ্রুক্টোজের সৃষ্টি হয় যার ফলে পাকা আম আমাদের কি লাগে, মিষ্টি লাগে। তাহলে আমরা এটা পরিষ্কারভাবে জানলাম যে কাঁচা আম আমাদের খেলে টক লাগে কিন্তু পাকা আম আমাদের খেলে মিষ্টি লাগে। কেন? এর ব্যাখ্যাটা হচ্ছে এটাই, যে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন এই জৈব অ্যাসিডগুলো হচ্ছে কি সাকসেনিক অ্যাসিড অথবা হচ্ছে কি ম্যালিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো বিদ্যমান থাকা অবস্থায় কিন্তু কাঁচা আম যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদেরকে টক লাগে, কারণ কাঁচা আমে এই অ্যাসিডগুলো কিন্তু বিদ্যমান, ফলে কাঁচা আম আমাদের টক লাগে। কিন্তু এই আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ, আর গ্লুকোজের সংকেত হচ্ছে কি C6H12O6 ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, যার ফলে পাকা আম খেলে আমাদের মিষ্টি লাগে। আশা করি আমি যে তোমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতেছো। তারপর হচ্ছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস। যে প্রাকৃতিক গ্যাসের সংকেত হচ্ছে কি CH4, প্রাকৃতিক গ্যাস বা মিথেন। প্রাকৃতিক গ্যাস বলতেই আমরা মিথেনকে বুঝি, মোম ইত্যাদি দহন। যে এখানে বলতেছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলো হচ্ছে মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বনটা কি, যে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত সেটাই হচ্ছে আমাদের কি হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। হাইড্রোজেন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের কি যৌগ। তাই যখন এগুলোর সাথে কি দহন ঘটে, অর্থাৎ বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এগুলো বিক্রিয়া করে, যার ফলে কি উৎপাদন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়, CO2, তারপর হচ্ছে জলীয় বাষ্প, যে জলীয় বাষ্পের সংকেত হচ্ছে কি H2O। তার সাথে এখানে আলো ও তাপ শক্তির সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে কেরোসিন, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস CH4 যেটা হচ্ছে মিথেন, ও মোম ইত্যাদি দহন মানে হচ্ছে কি যে অক্সিজেনের সাথে কোনো কিছু জ্বালানো। যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস যেমন মোম, এগুলো হচ্ছে মূল উপাদান হাইড্রোকার্বনটা হচ্ছে কি যেই যৌগটা কার্বন এবং হাইড্রোজেনের মিলিয়ে যে যৌগটা হয় সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোর দহন ঘটে, মানে অক্সিজেনের উপস্থিতিতে কোনো বিক্রিয়া ঘটে, তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, জলীয় বাষ্প H2O
আলো ও তাপশক্তি সৃষ্টি হয়। তাহলে এই বিষয়গুলো যা আছে, এই বিষয়গুলো আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর এই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকাই অর্থ হচ্ছে যে রসায়ন আমাদের প্রতিদিনের ঘটনার সাথেই কিন্তু জড়িয়ে আছে, হয়তো আমরা এগুলো জানি না। তারপর হচ্ছে যে পেটের পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া, অর্থাৎ আমাদের পাকস্থলীতে বা আমাদের পেটে বা স্টোমাসে যে অ্যাসিডটা তৈরি হয়, এই অ্যাসিডটা যখন তৈরি হয় তখন আমাদের বিভিন্ন ফার্মাসিস থেকে যে ওষুধটা আমাদেরকে কেনা দরকার সেটা হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড হচ্ছে একটা ক্ষার। এই অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে তখন একটা নিরপেক্ষ যৌগ তৈরি করে, সেটা হচ্ছে লবণ পানি উৎপাদন করে, যার ফলে একটা নিরপেক্ষ যৌগ তৈরি হয়। এটার বিক্রিয়াটার সাধারণত নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা এই অংশগুলো পরবর্তী ধাপে ধাপে কিন্তু জানতে পারবো। যেমন এখানে বলছে পাকস্থলীতে, কি পাকস্থলীতে বা আমাদের পেটে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, যতগুলো অ্যাসিড আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই অ্যাসিডটা সাধারণত আমাদের পেটে বা পাকস্থলীতে কিন্তু উৎপাদন হয়। কেন? এগুলোকে খাদ্যকে হজম শক্তি করার জন্য এটা উৎপাদন হয়। কিন্তু যখন আমাদের পেটে বা পাকস্থলীতে মাত্রা অতিরিক্ত উৎপাদন হয়, যার ফলে কিন্তু আমাদের পেট অস্বস্তিকর লাগে, জ্বালা যন্ত্রণা করে, অ্যাসিড নিঃসরিত হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়। আই রিপিট, যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে, বেশি পরিমাণে যদি কি উৎপাদন হয়, তাহলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়। তখন আমাদের পেটে যে একটা গ্যাস, এই গ্যাস কিন্তু তৈরি হয়। অ্যান্টাসিড হচ্ছে আমাদের ক্ষার, থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে আমাদের ক্ষার। এই অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করেন তখন কিন্তু লবণ পানি উৎপাদন হয়। আর এই দুটি যৌগকে অ্যাসিডকে কি করে? প্রশমিত করে, অর্থাৎ নিরপেক্ষ একটা অবস্থা তৈরি করে। অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন লবণ পানি উৎপাদন করে, আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় একটা প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? তো এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতেই হবে।